এদিকে এবার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে উত্তাল আবারও সারা দেশ। এমন পরিস্থিতিতে রাতেই গোপনে দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দর আটক করলেন ডক্টর ইউনূস। তবে কি আবারও কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? দর্শক, কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। মাননীয় প্রধান উপদেষ্টা, অনেকে তো ভাবছেন যে অলমোস্ট কাউন্টডাউন উপদেষ্টা বেসিক্যালি আপনার এই বিমান দুর্ঘটনা তার চোখ মুখ খুলে দিয়েছে। বাংলাদেশের কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। দর্শক, এই মন্তব্য কোনো সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়নি, এই মন্তব্য আদালতে। প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যার উচ্ছ্বাস ছিল রাজশাহীর উপশহরের ২ নং সেক্টরের বাড়িতেও। নিয়তি তাকে সফল কাম করেনি। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত তার পরিচালিত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। মানে কিছু সমস্যা আজ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল একটা বেশ চমকপ্রদ খবর বটে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। এই খবরটা কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে প্রথম আলো আপ করেছে। চমকপ্রদ খবর এই কারণে যে আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত। দিল্লিতে আজকে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। কিন্তু সেই সংবাদ সম্মেলনটি করতে দেন নাই ভারত সরকার। কেন আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেন নাই ভারত? কি আওয়ামী লীগ থেকে ইউটার্ন নিচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনার মধ্যে সিরিয়াস ফারুক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশে যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন দেশে প্রতিদিন রাজনৈতিক বলেন বা নানান ধরনের দুর্ঘটনা বলেন একটা না একটা লেগে থাকে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো নিয়ে আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশের কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। দর্শক, এই মন্তব্য কোনো সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়নি, এই মন্তব্য আদালতে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত ২৪শে জুলাই একটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন। আদালত মনে করছেন ডক্টর ইউনূসের শাসনামলে দেশে মোটামুটি ল ইন অর্ডার নেই বললেই চলে। দর্শক, শুধু আদালত নয়, অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি না হতেই হতাশায় ভেঙে পড়েছেন তার মিত্ররাও। ডক্টর ইউনূসের সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং দক্ষতা নিয়ে তুলেছেন নানান প্রশ্ন। সরকার সমর্থক হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমগুলোতে ছাপা হচ্ছে সিরিজ মতামত। এসব মতামত যারা দিচ্ছেন তারাই এক সময় উচ্চ কণ্ঠে স্বাগত জানিয়েছিলেন ডক্টর ইউনূসকে, অথচ ১ বছর না যেতেই তারা বলছেন অপশাসনের এমন দূরত্ব বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। সূত্রগুলো বলছে শুধু দেশীয় নয়, ডক্টর ইউনূসের বিদেশি মিত্ররাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের মিত্রদের এত তাড়াতাড়ি মোহভঙ্গ কেন ঘটলো? এটি কি শুধুই মোহভঙ্গ, নাকি নতুন কোনো পরিবর্তনের আগাম ইঙ্গিত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। সামাজিক মাধ্যমের আলোচনার বিষয় নয়, ঢাকার সিএমএম কোর্টের এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিপর্যয়ের ভয়াবহতার ইঙ্গিত। সচিবালয়ে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আটক ৪ জনকে ২৪শে জুলাই পাঠানো হয় আদালতে। এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন, বাংলাদেশটার কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকার পক্ষের আইনজীবী। তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বিজয় একাত্তর হলের সহ সমন্বয়ক, কখনো ছাত্রলীগ করেননি। তখন বিচারক বলেন, কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে, এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে। তিনি আক্ষেপ করে আরো বলেন, আমাদের দেশটা বারোয়ানি অলরেডি শেষ। ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, ওরা কি আর চাকরি পাবে? এত এত গোল্ডেন A+ দিয়ে কি হবে? দেশে মোটামুটি ল ইন অর্ডার নেই বললেই চলে। যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট দিয়ে কি হবে? সচিবালয় না থাকলে সার্টিফিকেট কে দিবে? সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্রাণ, মাথায় যদি আক্রান্ত হয় তাহলে তো বডির কোনো দাম থাকে না।
দর্শক, ইউনূস শাসনামলে রাষ্ট্রের মাথায় যে পতন ধরেছে সেটি শুধু বিচারক নয়, ইউনূসের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ডক্টর ইউনূসের দুঃসময়ে যারা তার হয়ে লড়েছিলেন তারাও এখন দেশের অর্থনীতি, রাজনীতির ধ্বংস দেখে চিন্তিত। গত বছর 8ই আগস্ট ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের শক্ত সমর্থক হিসেবে পরিচিতি পায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। পত্রিকাটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই জায়গা পেয়েছেন উপদেষ্টা পরিষদও। বিভিন্ন সময় 5ই আগস্টের পরিবর্তনকে ঘটা করে উদযাপন করতেও দেখা গেছে প্রথম আলোকে। তবে অতি সম্প্রতি দৈনিকটির অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তন। এক সপ্তাহে তাদের আয়োজন করা দুটি গোল টেবিলে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন অতিথিরা। এই অতিথিদের সবাই এক সময় ডক্টর ইউনূসের সরকারকে স্বাগত জানিয়েছিলেন প্রাণ খুলে। আবার তাদের কড়া বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রথম আলো। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে 21শে জুলাই গোল টেবিল আলোচনা আয়োজন করে প্রথম আলো। সেই বৈঠকে হামিম গ্রুপের এমডি একে আজাদ সরকারের দক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে তীব্র হতাশা জানান। 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এতটা সংকট আর কখনো দেখেননি বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সরকার পুরোপুরি ব্যর্থ অভিযোগ করে তিনি বলেন, সবার ধারণা আমাদের মাথার উপর একজন আছেন, তিনি এটা ফুদিয়ে দেবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে, যার জন্য আমাদের কোন রকম মূল্যায়ন করা হচ্ছে না, কোনো লবিস্ট নিয়োগের চিন্তা করা হচ্ছে না। অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা নিয়ে একে আজাদ বলেন, আপনারা বলছেন 7-8 মাসের জন্য দায়িত্বে আছেন, এরপর চলে যাবেন, কিন্তু তখন আমরা যাব কোথায়, আমাদের কার কাছে ফেলে রাখছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর তার প্রতি নিরঙ্কুশ সমর্থন জানানো ব্যবসায়ী নেতাদের মধ্যে একে আজাদ অন্যতম। প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেছিলেন তিনি। অথচ বছর না ঘুরতেই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা তিনি তুলে ধরেন প্রথম আলোর গোলটেবিল বৈঠক। আসসালামু আলাইকুম। একটা বেশ চমকপ্রদ খবর বটে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। এই খবরটা কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে প্রথম আলো আপ করেছে। চমকপ্রদ খবর এই কারণে যে এখনো নির্বাচনের কোনো তারিখ ঠিক হয়নি। সাধারণত এগুলি যখন নাকি নির্বাচনটা হয়ে যায়, সাথে সাথে তখন এগুলো তো সব সেট আপ করা থাকে, তখন গণপূর্ত অধিদপ্তর বা গণপূর্ত মন্ত্রণালয় তারা দ্রুত বেগে সেগুলো সেট আপ করে। তবে এটা ঠিক যে আগের প্রধানমন্ত্রী কোথায় ছিলেন? আগের প্রধানমন্ত্রী ছিলেন গণভবনে, এখন তো গণভবনটা জাদুঘর। তাহলে নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? এটা কিন্তু একটা বিষয়। তিনি কি যমুনায় থাকবেন নাকি অন্য কোন জায়গায় থাকবেন? তো এটা অবশ্যই চিন্তার ব্যাপার। তবে ভালো যে আগে থেকেই এই বিষয়গুলো ঠিকঠাক করা হচ্ছে, যে নির্বাচিত সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী, মন্ত্রীদের তো বটেই, এগুলি মোটামুটি ঠিক আছে। মন্ত্রীদের অ্যাপার্টমেন্ট আছে, মন্ত্রীদের বাসভবন আছে, সবই হচ্ছে ওই যে শেরাটনের পাশ দিয়ে আব্দুল গনি রোডে সংলগ্ন ইস্কাটনের মাঝখানে যেই জায়গাটা, সেখানে তো মন্ত্রী পাড়া আছে। তো ওইটা সমস্যা না, সমস্যাটা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন। আসলে এটা খুব ক্রুশিয়াল যে যমুনাটা কি যথেষ্ট নিরাপত্তা আছে কিনা সেটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর জন্য, সেটা একটা ব্যাপার। এর আগে যদি আরো আগে যদি আমরা পেছনে যাই, তাহলে বেগম খালেদা জিয়া তখন তিনি ছিলেন হচ্ছে ক্যান্টনমেন্টে, সেই ক্যান্টনমেন্টের বাড়ি নাই। তাহলে যদি ধরি আমরা যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তাহলে তারেক রহমান কোথায় থাকবেন? যমুনাতে থাকবেন এখন যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, সেখানে নাকি কোথায়? তো এটা চিন্তা ভালো যে একটা কমিটি করে দিচ্ছে, তারা এখন থেকে কাজ করলো, এটা ভালো। আমরা তো অনেক কাজে অবহেলা দেখি, অন্তত এই কাজটাই যে চটজলদি একটা সিদ্ধান্ত হলো এবং আগে থেকেই ঠিকঠাক করার একটা প্রক্রিয়া শুরু হলো, এটা ভালো। কিন্তু এটা দেখে মনে হবে যে বোধহয় নির্বাচন বেশি দেরি নেই। প্রধানমন্ত্রী মন্ত্রীদের জন্য এখনই বাসা ঠিকঠাক করা হচ্ছে, তার মানে কি খুব তাড়াতাড়ি নির্বাচন? তেমন কিন্তু একটা ধারণা হইতে পারে। এখন জানি না সরকারের মনে কি আছে। অনেকে মনে করেন তো না, নির্বাচন পেছাবে কবে যে ঠেকবে, হয় এপ্রিল না হয় জুনে যে ঠেকতে পারে, এরকম একটা শঙ্কা তো আছে। তো তার প্রেক্ষিতে এই কারণে বললাম যে এটা খুবই বেশ চমকপ্রদ একটা খবর হলো যে এখনই খোঁজ খবর করা হচ্ছে। এখনো বিষয়টা এরকম যে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা ও সুযোগ সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হেয়ার রোডটাই আসলে মন্ত্রীপাড়া। তো নির্বাচিত নতুন সরকারের মন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 7ই জুলাই উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করেছিল। 6 সদস্যের এই কমিটির প্রধান ছিলেন একজন অতিরিক্ত সচিব। এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকা সরেজমিন পরিদর্শন শেষে 20 জুলাই মন্ত্রণালয় জমা দিয়েছে। কমিটি একজন সদস্য বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর নতুন সরকারের মন্ত্রীরা কোথায় থাকবেন সেটি নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে। কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 3 মেয়াদে গণভবনে থেকেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেটা তো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হয়েছে।
তো যাই হোক, এটা প্রধানমন্ত্রী আসলে কোথায় থাকবেন, প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত হবেন তিনি নিজেই আসলে ঠিক করবেন। সরকার তার দায়িত্ব সম্পাদন করছেন, কিন্তু একই সঙ্গে ওই কৌতূহলটা কিন্তু থেকে গেল যে তাহলে কি নির্বাচনের ব্যাপারটাও কি সরকার চিন্তা করছে যে চট জলদি হবে, নাকি এটাও একটা কেমোফ্লেক্স হইলো যে সবাই মনে করলো যে আরে এই তো সবকিছু তো ঠিকঠাক আছে, মানে এইভাবে কি সময় ক্ষেপণ নাকি সত্যি একটা চমক হবে দ্রুত নির্বাচন ঘোষণা করার মধ্য দিয়ে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যার উচ্ছ্বাস ছিল রাজশাহীর উপশহরের ২ নং সেক্টরের বাড়িতেও। নিয়তি তাকে সফল কাম করেনি। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত তার পরিচালিত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে জনবহুল এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন বিমানটিকে, কিন্তু চীনের তৈরি F7 BGI মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রজেক্ট 2 ভবনের ৩য় ও ৪র্থ শ্রেণীর ক্লাসরুমের সামনে বিধ্বস্ত হয়, যেখানে ক্লাস শেষে কোচিং করছিল প্রায় ১.৫ শতাধিক শিক্ষার্থী। হতাহত শিক্ষক শিক্ষার্থী সহ প্রায় ২ শতাধিক। মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী হল পুরো দেশ। মর্মান্তিক এই ঘটনার পর জনমনে একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরে বেড়াচ্ছে, তা হলো কি ঘটেছিল তৌকিরের ফ্লাইটে। গেল সোমবার ছিল তৌকির ইসলাম সাগরের সোলো ফ্লাইট ট্রেনিং। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর FT7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুপুর 1:06 কুর্মিটলস্থ বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিংয়ের এক পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ছাড়াই একাই ফ্লাইটটি অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। সাধারণত যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই সম্পন্ন হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট হয়ে থাকে আরবান এরিয়াগুলোতে। আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন তেমনই এক পাইলট। এদিকে উড্ডয়নের পর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাকে ইনস্ট্যান্ট রেসপন্স করা হয় ইজেক্ট করার জন্য, কিন্তু তৌকির শেষ পর্যন্ত বিমান বাঁচানোর চেষ্টা করেন। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেইজের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত একাকী নিঃশব্দে লড়াই করে যান তৌকির, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে বিধ্বস্ত হয় তার যুদ্ধ বিমানটি। অনেকে তো ভাবছেন যে অলমোস্ট কাউন্টডাউন, এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো ইফ এন্ড বাট আমাদের সামনে। একটি হচ্ছে আপনার হঠাৎ করে এই যে 4টি প্রথমে পরে 13টি রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করলেন মাননীয় প্রধান উপদেষ্টা, বেসিক্যালি আপনার এই বিমান দুর্ঘটনা তার চোখ মুখ খুলে দিয়েছে, এবং এর পরবর্তী যে মিসম্যানেজমেন্ট এবং ল্যাক অফ কোঅর্ডিনেশন সেটি ডিকাডেন্স কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটাও সবার সামনে উন্মোচিত হয়ে গেছে বা হয়ে করে ফেলেছে। তো এমন অবস্থায় আপনার বেইল আউট কি, সেই চিন্তা থেকে হয়তো অগাস্টের প্রথম সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন তারিখ ঘোষণা করে বসতে পারে, কিন্তু আমার মনে হয় সেটি হবে টু লিটল টু লেট। সময় কিন্তু মোমেন্টাম যেহেতু হাতছাড়া হয়ে গেছে, এখন তারিখ ঘোষণা করলেও যেই হতাশার ঘন মেঘ সেটি কিন্তু আকাশকে মেঘশূন্য করবে না, এক। দ্বিতীয়ত আমাদের সম্মানীয় তারেক রহমান তিনি যে কোনো সময় আপনার দেশে ফিরতে পারেন, পৌঁছাতে পারেন, সেটি আরেকটা নতুন মাত্রা যোগ করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং যাদেরকে পরাজিত শক্তি বলা হচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর যথেষ্ট ক্ষেত্র ইতিমধ্যে প্রস্তুত বলে তারা দেখতে পাচ্ছে, এবং ফলে তারা কিন্তু
চেষ্টা করবে একটা কাউন্টার রেভলিউশন যাকে বলে, বা বাংলায় বাম ধারার লোকজন বলে থাকেন প্রতি বিপ্লব, সেই রকম একটি প্রচেষ্টা গ্রহণ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এবং এই যে ঘোলা জল, তার মধ্যে নানামুখী এলিমেন্ট তারা তাদের মতো করে আপনার মাছ শিকারের চেষ্টা করবে। তো ফলে সব মিলিয়ে আগামী 10 দিন খুবই নাজুক এবং স্পর্শকাতর সময় আমাদের জাতির জন্য। এ বিষয়টা আমরা যেন সবাই খেয়াল করি, এবং পলাশির যুদ্ধ চলাকালীন সময় আশপাশের কৃষকেরা যেই মনোভাব নিয়ে ছড়া কাটছিলেন, হাতি ঘোড়া গেল তল, মোগল পাঠান ঘটনা নাকি পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে? আপনাদের কি মনে হবে কমেন্ট করে জানাতে পারবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।